আসসালামু আলাইকুম। আসেন, স্বাগতম আমাদের রাঙামাটি লেকটা ঘুরে দেখার জন্য আমার ভিডিও ক্যামেরাতে। আমি কিভাবে ক্লিক করলাম আমাদের এই রাঙামাটির সৌন্দর্য যতটুকু পেরেছি ততটুকু তুলে ধরেছি। বাকিটা দেখে নেওয়ার দায়িত্ব আপনাদের নিজেদের। সুন্দর দৃষ্টি থাকলে অবশ্যই সুন্দরভাবে দেখতে পাবেন রাঙামাটির এই সৌন্দর্য। ভিডিওটা যত সুন্দর লাগতেছে, এই ভিডিওটা করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে। এই ভিডিওটা সেদিনকার যেদিন আমরা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমাদের নেভি ক্যাম্পে এবার যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কারণ আমার হাজব্যান্ড, আমার বড় ছেলে চলে গেছে। তো হঠাৎ করে সকাল 10টার দিকে আমার দুই বোন প্ল্যান করলো যে আমরা যদি এবার রাঙামাটি লেকটায় না যাই, যদি নেভি ক্যাম্পে না যাই, জীবতলিতে না যাই, তাহলে ভালো লাগবে না। হঠাৎ করে সকাল 10টা বাজে প্ল্যান, আমাদের কিন্তু রাত 8টায় গাড়ি। তো যেহেতু বোনরা চিন্তা করলো, আমিও তো একটু প্রকৃতি পাগল, শুনলেই মাথা নষ্ট হয়ে যায়, তো আর অমত করলাম না। আমরা সকাল 10টার দিকেই কোনো প্রিপারেশন ছাড়াই রেডি হয়ে বের হয়ে গেলাম। আর ওখানে খাওয়ার ব্যবস্থা আছে ওইরকম, মানে দুপুরের লাঞ্চের কোনো ব্যবস্থা নেই। আপনি বিস্কুট টিস্কুট এগুলো আমরা নিয়ে গেছি, মুড়ি টুড়ি চানাচুর এগুলো সব, যেহেতু আমাদের হঠাৎ প্ল্যান ছিল সেহেতু আমরা তেমন ভারী কোনো খাবার নিয়ে যেতে পারি নাই। কেক বিস্কিট এগুলো নিয়ে গেছি। তো আমরা রওনা দিয়ে দিছি রাঙামাটির লেকের সাইডটাতে। আমাদের জায়গাটা ঠিক, আমাদের বাড়িটা ঠিক যেখানে, সেখান থেকে দক্ষিণে হচ্ছে বান্দরবান আর উত্তরে হচ্ছে রাঙামাটি। তো আমাদের জায়গাটা খুবই খুবই সুন্দর। বাম দিকে চলে গেছে আপনার আসাম বস্তির পথ। বাম দিক দিয়ে আসাম বস্তি, এই রোডটা হচ্ছে আসাম বস্তি, এই দিক দিয়ে আবার রাঙামাটি সদরে চলে যাওয়া যায়। তো আমরা সিএনজি একটা নিয়ে নিয়েছি সবাই মিলে। যেহেতু আমাদের সব মানুষ যদি থাকতো তাহলে হয়তো এক সিএনজিতে হতো না। আমরা সিএনজি একটা নিয়ে নিয়েছি। বেশি খরচ করে কী লাভ, প্রকৃতি দেখার উদ্দেশ্যটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো খুব সুন্দর পথ, যত উপর দিকে গাড়িটা উঠছে ততই আকাশ কাছে চলে আসতেছে মনে হইতেছে, আর সামনে কিছু নাই এরকম মনে হয়। যত দূর গাড়ি যায় দেখা যায় যে আর কিছুই নাই সামনে। পথেই চলে দেখা পেলাম বানরের ঝাঁক। ওই যে দেখেন বানরের ঝাঁক, কতটুকু বোঝা যাচ্ছে জানি না, আমরা কিন্তু খুব কাছ থেকে দেখেছি, ক্যামেরায় কতটুকু ক্যাপচার করতে পেরেছি। বানরের এই পথগুলোতে মানুষ কম থাকার কারণে বানররা ঝাঁকে ঝাঁকে, এই যে রাস্তা পার হচ্ছে, একটা বানর বাচ্চা কোলে নিয়ে পার হচ্ছে, আরেকটা বানর এমনিতেই রাস্তা পার হচ্ছে। আর আমাদের বাচ্চাগুলো বানর দেখে তো আর কোনো কথাই নাই, ওরা খুব খুশি বানর দেখে, কারণ বানর দেখতে পারলে সবারই ভালো লাগে। তো আমরা চলে আসছি রাঙামাটি লেকের কাছাকাছি। এটা হচ্ছে গিয়ে জীবতলি, নেভি ক্যাম্প থেকে একটু উপরে। আর নেভি ক্যাম্পটা এখন কমন হয়ে গেছে, আমরা নেভি ক্যাম্পটা এখন একটু কমই যাই। এখান থেকে রাঙামাটি লেকের পুরো ভিউটা আসে, দেখতে খুবই ভালো লাগে, সুন্দর লাগে, অসাধারণ পরিবেশ। যারা কাপ্তাই রাঙামাটি লেকটা দেখেছে, রাঙামাটি লেকটা কিন্তু বিভিন্ন সাইড থেকে বিভিন্ন রকম সৌন্দর্য প্রকাশ করে। তো আমরা যেখান থেকে দেখব, আমরা সেখান থেকে আপনাকে দেখাবো যে আসলে কতটা সুন্দর ছিল। এই যে পাহাড় থেকে নামতেছে, এটা কিন্তু ঢালু, বিশাল বড় একটা ঢালু। এইটা পাশ দিয়ে চলে আসলাম আমরা, একেবারে রাঙামাটি লেকের একেবারে কাছে চলে আসলাম। এখন আমরা সবাই নামবো আস্তে আস্তে সিএনজি থেকে, আমাদের পরিবারের সদস্যরা সবাই নামবো। সবাই নেমে গেছি। এখন আমি পাশেই আপনার ছিল সব পাহাড়িদের খাবার দাবার, আনারস, বড়ই, তারপরে জুমের চাল, বিভিন্ন জিনিস ছিল, ওগুলো আমরা দেখলাম। মানে নেওয়ার উদ্দেশ্যে কিছু তেঁতুল বড়ই এগুলো আমরা নিয়েছি। এগুলো সব পাহাড়ি জুম চাষের, প্রত্যেকটা জিনিসের যে কলা, আনারস, এগুলো সব পাহাড়ি জুম চাষের। গাড়ি থেকে নেমেই আগে এগুলার কাছে চলে গেছি, কারণ প্রকৃতি তো দেখবই, প্রকৃতি তো আছে, এগুলো তো আর হারিয়ে যাবে না। টক বড়ই ছিল, আদা ছিল, এগুলো সব জুম চাষের ছিল। কলা ছিল, পেঁপে ছিল, ডাব ছিল, নারকেল ছিল, তারপরে কেনুয়া চাল যেটাকে বলে, কালো কালো চাল যেটা, ওই চালটা ছিল। ওনারা আমাদেরকে সব কিছু অফার করতেছিল যে এখন নেন, খান। এদিকে বড়ই শুকাচ্ছিল, পাকা তেঁতুল ওঠা শুরু হয়েছে মাত্র, এখন অনেক দাম, মাত্র পাকা তেঁতুল ওঠা শুরু হয়েছে। এই তেঁতুল শুকাত দিছে, এখান থেকে শুকালে ওরা আস্তে আস্তে করে বিক্রি করবে ওদের এই জুম চাষের তেঁতুলগুলো। এগুলো কিন্তু যারা বেড়াতে যাবেন রাঙামাটির পথে, তারা কিন্তু এখান থেকে অল্প অল্প জিনিস নিয়ে আসতে পারেন, সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি। এই যে এগুলা হচ্ছে গিয়ে বিনি চাল,
বিনি চাল বলে, আবার কিছু কেনুয়া চালও আছে, কালো কালো চাল আছে, যে চালগুলা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এগুলো জুম চাষের, কোনো ভেজাল ছাড়া, কোনো রকম ভেজাল ছাড়া। তো আমি এদিকটায় চলে আসলাম, এই দিকটায় এখন এই দেখেন এদিক থেকে কত সুন্দর লাগে ভিউটা। আমি ভিউয়ের কাছে চলে যাব। ওইখানে একটা ঝুলন্ত না বলবো, বাঁশের একটা দেওয়া আছে ও পানির উপর দিয়ে যাওয়ার জন্য। আর আমাদের যে প্রজাপতির বাচ্চাগুলো আছে, আমাদের যে ছোট ছোট টুইন বেবিগুলো আছে, আসলে এটা টুইন না, দুই বোনের ঘরে, কিন্তু দুইটার বয়স সাইজ 1 বছরের ছোট বড় হবে, কিন্তু দুইটা একেবারেই টুইনের মতো সারা দিন ঝগড়া মারামারি খেলাধুলা সবই করতেছে। আর আমি ঘুরে ঘুরে সবগুলা বাচ্চাকে, এটা আমার ভাইয়ের, এই পাশের ছোট বাচ্চাটা আমার ছোট ভাইয়ের এক বড় ছেলে, আর ওই পাশের ছেলেটা আমার মেজ বোনের বড় ছেলে। এদিকে সবাই মানে খুব বেশি মানুষ, ভিড় কোলাহল ওই রকম না, মানুষ খুব কমই ছিল। এই যে আমার হিরো, আমার ছোট হিরোটা এখানে পোজ দিচ্ছিল। এই জায়গাটায় আসলেই মনটা একেবারে শান্ত হয়ে যায়, একেবারে শান্ত হয়ে যায়, মনে হয় যেন আমি পাহাড়ের কাছে চলে আসছি, নদীর কাছে চলে আসছি। মানে আমরা এর আগে একবার গেছিলাম, তখন এত সুন্দর একটা পরিবেশ হয়েছিল, চিন্তা করা যাবে না। মানে তুফান আসছিল, অন্ধকার তুফানে আচ্ছন্ন হয়ে গেছিল, বৃষ্টি হয়েছিল। তখন অবশ্য ব্লগ করতাম না, এই জন্য আমার কাছে ওই ব্লগটা নাই, থাকলে বুঝতে পারতেন যে কত সুন্দর। মনে হয় যেন পুরো ক্যালেন্ডারের মতো লড়ছে না প্রকৃতি। আমরা যেহেতু শীতকালে গেছি, পরিবেশটা ঠান্ডাই ছিল, গরম ছিল না, কিন্তু মনে হচ্ছে ক্যালেন্ডারে যেরকম কোনো কিছু নড়ে না, সেরকম কোনো কিছুই নড়ছিল না। নীল আকাশের পানির মধ্যে নীল আকাশের ছবি, যেন দুটোটাই নীলে নীলে একাকার, আকাশ আর নীল, এত সুন্দর লাগছিল। আপনারা যারা রাঙামাটি এখনও ভিজিট করেন নাই, আমি আপনাদেরকে বলবো অবশ্যই রাঙামাটিটা ভিজিট করতে যাবেন। এবং রাঙামাটি ভিজিট করতে গেলে আপনারা বোটে করে রাঙামাটির বিভিন্ন জায়গায় যেতে পারবেন, যেমন আসাম বস্তিতে যেতে পারবেন, তারপরে আমরা যেখানে গেলাম জিপতলি, এখানে আসতে পারবেন, আবার জিপতলি থেকে রাঙামাটি যেতে পারবেন বোটে করে। মেজো বোনটা ছবি তুলতেছিল, ওর ছেলে ছবি তুলে দিচ্ছিল, সবাই এখানে ফটোগ্রাফার আর সবাই এখানে মডেল। এখানে কোনো বাধা নাই, কোনো নিয়ম নাই। আর এখানে গেলে যত এক জায়গার না হয় 100টা ছবি তোলা আছে আমাদের, তারপরও আমরা যতবার যাই ততবারই ছবি তুলি। আমাদের কিন্তু আজকেই চলে যেতে হবে রাতে, আমাদের এত আনন্দ উল্লাস আমরা একসাথে নিয়ে আনন্দ করে তারপর আমরা আবার আজকেই বাড়িতে চলে যাব। তো এটা আসলে মানে টেনশনও লাগছিল যখন চট্টগ্রামে যাই, তখন আর ঢাকার উদ্দেশ্যে যেতেই ইচ্ছা করে না। বাচ্চাগুলি একেবারে খোলা মাঠ পেয়ে একেবারে মানে প্রজাপতির মতো উড়ছিল, বাচ্চাগুলি খুব মজা করতেছিল। আমরাও একটা সাইডে চাদর বিছিয়ে, বাসা থেকে চাদর নিয়ে গিয়েছিলাম, যেহেতু খাবার দাবার নিয়ে গিয়েছি। এদিকে ছোট ভাইয়ের বাচ্চাটা, মানে আমার ছোট ভাইয়ের ছোট বাচ্চাটা ছোট বোনের সাথে, কারণ যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে, সেহেতু এক একজন করে আমরা বাচ্চাটাকে বারবার পাহারা দিচ্ছিলাম। বাচ্চাটা খেলতেছিল এবং আমি ওর সাথে একটু কথোপকথন করলাম। ওকে আমি জিজ্ঞেস করলাম, তুমি কেমন আছো বাবা? ওর সাথে কথা বললাম, ও খুব হাই হ্যালো করলো আমার সাথে, খুব মজা করলো। ও বেড়াতে এসে খুব খুশি, যদিও ওর মাও আসে নাই, ওর বাবাও আসে নাই তখন পর্যন্ত, কারণ আমরা সিএনজি দিয়ে চলে আসছি, ওর মা আর বাবা হুন্ডা দিয়ে আসবে, তাই ওর বাবার একটু কাজ পড়ে গেছে, আসতে একটু দেরি হচ্ছে, কিন্তু এতে ওর কোনো অনুভূতি নেই। ও খুব খুশি, ও বেড়াতে আসতে পারছে ওর মাদের সাথে, এতেই ও খুশি। ও যেন অনেক কিছু বুঝছিল, আমার প্রতিটা কথার উত্তর দিচ্ছিল হেসে হেসে। নিষ্পাপ এই হাসি চাহনি, আসলে বাচ্চারা খুবই নিষ্পাপ হয়, ওরা কোনো প্যাচ বুঝে না, কোনো কিছু বুঝে না, ওদের কাছে সব কিছুই সমান, সব কিছুই ভালো লাগার, সব কিছুই ও সুন্দর। আর এই যে আমাদের লাভবার্ড দুইটা, এটা আমাদের দুইটা লাভবার্ড, ঝগড়া মারামারিতে এক্সপার্ট। এই যে মিল, এই যে ঝগড়া, খুব সুন্দর। নদীর পাড়ে দোলনাগুলি পেয়ে বাচ্চাগুলি খুব আনন্দ করে, খুব উল্লাস করে। এদিক দিয়ে আমি আমার বাচ্চাগুলার দেখা মানে ভিডিও করছি, আবার বাচ্চাগুলোকেও দেখাশোনা করতেছি, যেহেতু বাচ্চাগুলার মারা এক একজন এক এক দিকে ব্যস্ত হয়ে গেছে, তো বড় হিসাবে একটা দায়িত্ব তো আছেই। তো এই জায়গাগুলোতে গেলে আমরা এর আগেও আমরা যতবার গিয়েছি, এদিকে বড়ই সুখাত দিয়েছে, যে বড়ইগুলো পেকে গিয়েছে ওগুলো সুখাত দিয়েছে। তারপর আমরা মুড়ি নিয়ে গিয়েছিলাম, মুড়ি চানাচুর, যেহেতু আমাদের একটু দেরি হয়ে যাবে আসতে আসতে, এত সুন্দর জায়গা থেকে তো আর না খেয়ে আসা যায় না। আর আমরা যেসব খাবার দেখালাম ওইসব খাবারই আছে, আনারস, পেঁপে, এইসব খাবার, ওগুলো আমরা খেয়েছি। কিন্তু মূলত ঠিক 12টার দিকে তো একটা ক্ষুধা লেগেই যায়, তো তখন আমরা চানাচুর মুড়ি এগুলা খেলাম। এরপর আবার আমার ভাইয়ের
ভাইয়ের বউ আসার সময় টমেটো, কাঁচামরিচ ওগুলো আবার কুচি করে নিয়ে আসছে বাসা থেকে। তারপরে আমরা ওই রকম পরিবেশে এত সুন্দর জায়গায় বসে বসে টমেটো ভর্তা দিয়ে, টমেটো সালাদ দিয়ে মুড়ি ভর্তা, চানাচুর খুব মজা করে খেলাম। আর এই যে আমি যে দিকটায় যাচ্ছি, আমি কিন্তু আসলে রুলস ব্লক মানে ব্রেক করতে পছন্দ করি না। আমার বাবা ছোটোকাল থেকে আমাকে যেভাবে বলছে এটা করো না, ওইটা করো না, আমি কখনো করিনি। তো আপনাদের জন্য আমি রুলটা ব্রেক করলাম। এখানে লেখা ছিল এদিকে বহিরাগতরা যেতে পারবে না, তারপরও আমি গেলাম আপনাদের জন্য যে আসলে এখানটায় কি আছে আমি একটু ভিডিও করি, আপনারাও দেখবেন আমিও দেখব। এই দেখেন কত স্বচ্ছ পানি, পানির যে কোনো আকার হয় না আর পানির কোনো রং হয় না, সেটাই এর পার্থক্য। আকাশের রঙেই পানির রং হয়। তো আমি অনেক সাহস করে, যেহেতু এটা পুরোটাই আর্মিদের এরিয়া, চারদিকে আর্মি ভরা, নৌবাহিনী ভরা, তো এখানে আপনি ইচ্ছা করলে সব কিছু করতে পারবেন না। আমি খুব ভয়ে ভয়ে এই রোডটা দিয়ে যাচ্ছি, যে সামনে গেলে আমাকে আটকায় কি না আমি জানি না। এখানে কিন্তু কোনো মানুষ নাই, উপরটায় পাহাড়ি নিবাস আছে, তারও উপরে হেলিপ্যাড আছে। তো আমি একটু ভয়েই পাচ্ছিলাম, যেহেতু আমি রুলস ব্রেক করি না বা কেউ নিষেধ করলে কোনো কাজটা আমি করি না, কিন্তু তারপরেও যখন সাহস করে যে দেখি একদিন কি হয়, একটু ব্রেক করি, চলে আসলাম। আসতেই দেখতেছি যে এইখানের ভিউটা, যত উপরে যাচ্ছি ভিউ তত সুন্দর, মানে এত সুন্দর ভিউ। সাথে ছিল একটা বড়ই গাছ, একেবারে টসটসে পাকা বড়ই, আর সেখানে একটা দিদি বসে কি বলে থামি বুনতেছিল দিদিটা। দিদিকে বললাম দিদি আমি একটু বড়ই খাই, বলতেছে হ্যাঁ খাও, ওরা খুব ভালো হয়। পাহাড়িরা কিন্তু জানেন ওদের গাছের ফল খেলে ওরা খুব খুশি হয়, ওরা রাগ করে না। তা আমি আবার ওই দিদিকে জিজ্ঞেস করে, দিদি বড়ই গাছ তলে আপনার থামি বুনতেছিল, ওখান থেকে 2-1টা বড়ই খেলাম এবং আবার ফিরে আসা শুরু করলাম। এই দেখেন কত সুন্দর লাগতেছে, মানে যত উপর থেকে তত, ওই যে দিদিটা থামি বুনতেছিল, এখানে কাপড় বুনতেছিল আর কি, ওদের থামি, আর বাচ্চাগুলো বড়ই পারতেছিল। তো মানে এত উপরে মানুষজন নাই, কিচ্ছু নাই, এত সুন্দর পরিবেশ। আসলে এটা আমাদের রাঙামাটির কাপ্তাইতে গেলেই পাওয়া যায়। কাপ্তাই না শুধু, কাপ্তাই, বান্দরবন, রাঙামাটি এই দিকগুলোতেই বেশি মানে প্রকৃতি নীরব। এদিক দিয়ে চলে আসি, দেখতেছি যে আমার ছোট ছেলে এদিকে আসর জমিয়ে ফেলছে। আমার ছোট ছেলেটা খুবই মিশুক, যেখানেই যাবে, যদি ফুটবল খেলা হোক বা গান গাওয়া হোক বা বন্ধু আড্ডায় হোক, ওর বন্ধু বানাতে 1 সেকেন্ড সময় লাগে না। ও সবার সাথে খুব সহজে মিশে যায়, খুব ভালোভাবে সবাইকে আপন করে নিতে পারে আমার ছোট ছেলেটা। বড়টার একটু দেরি হয়, তবে ছোটটা খুবই মিশুক আলহামদুলিল্লাহ। তো ওরা গান গাচ্ছিল, ওরা খুব মজা করতেছিল, আমরাও এটা এনজয় করতেছিলাম ওরকম নীরব একটা পরিবেশে যখন গান গাচ্ছিল, শুনতে ভালোই লাগতেছিল। তো ওরাও আনন্দ করলো, আমরাও আনন্দ করলাম। সব কিছু ঘোরাঘুরি করে আমরা এখন যাত্রাপথে চলে যেতে হবে, যেহেতু আমাদের আজকে গাড়ি। তো আমরা এখন একটু আনারস খাবো। আরেকটা কথা বলি, রাঙামাটিতে, বান্দরবানে বা খাগড়াছড়িতে আপনারা যখন কোথাও বেড়াতে যাবেন, যখন দেখবেন যে পাহাড়িরা এরকম আনারস নিয়ে বসে আছে, অবশ্যই আনারসগুলো খাবেন। এগুলা খুবই কম দামে হয়, 10 টাকা থেকে 15 টাকার বেশি হয় না, এবং ওরা কেটে লবণ, মরিচ, মশলা লাগিয়ে দেয়, এটা মিস করবেন না। তারপরে আমরা ওইখান থেকে বের হয়ে চলে আসলাম কাপ্তাইয়ের যে সুডিস্ট আছে, তার পাশে আপনার কাপ্তাইয়ের ফ্রন্ট দেওয়া আছে, এই সাইডটা এসে বাচ্চাদেরকে নিয়ে একটু ছবি তোলা। এতক্ষণে আমার মোবাইলের ব্যাটারি ডাউন হয়ে গেছে, একেবারে ঝাপসা আসতেছে ছবি, কারণ সারা দিন আমরা বাইরে। বাসায় ওইদিকে মা রান্নাবান্না করে ফেলেছে, বাসায় যেয়ে আমরা খাওয়া দাওয়া করবো। আসলে অনেক সময় খাওয়া দাওয়াটাকে মুখ্য মনে করলে আনন্দ করা যায় না, খাওয়া দাওয়াটা হবে আনন্দের সাথে সাথে। যেহেতু আমরা খেয়েছি, হয়তো ভাত খাইনি, আমরা মুড়ি ভর্তা খেয়েছি, চানাচুর খেয়েছি, কেক, বিস্কুট এগুলো খেয়েছি। তো বাসায় আমার মা রান্না করছে, আমরা যে বাসায় খাবো। তো খুব সুন্দর, খুবই সুন্দর। এই উপর থেকে, এটা কর্ণফুলী নদী থেকে 200 ফিট উপরে এই প্লেসটা, কাপ্তাই লেখা, এটা কাপ্তাইয়ের একেবারে মূল জায়গাটা। এখানে মেজো বোনের ছেলেটা দুষ্টামি করতেছে। তারপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যখন রওনা দিয়ে দিলাম তখন আবার বানরের পাল। বানর তো পাহাড়ি এলাকায় একটু নীরব জায়গা পেলেই বানর নেমে যায়, আর বাচ্চারা তো বানর দেখলে, বাচ্চারা কি, আমি নিজেও বানর দেখলে আমার খুব ভালো লাগে। এইসব এলাকায় কিন্তু বানর একা একা নামে না, যখন নামে তখন ঝাঁকে ঝাঁকে ওদের দল নিয়ে নামে।
যারা ওই পথটায় যায় তারা জানে যে রাঙামাটির ভিতরের পথটা দিয়ে যে বানর দেখা যায়। এই যে ব্রিজটার উপরেই এখন বানর, আসলে দেখা যাবে কি না আমরা খোলা চোখে দেখেছি তো, ক্যামেরায় কতটুকু ক্যাপচার করতে পেরেছে বলতে পারবো না। আমি তখন আঙ্কেলকে বললাম, আঙ্কেল একটু সিএনজিটা স্লো করেন, আমরা একটু বানরের ভিউটা নেই। ওই যে বানরগুলি রাস্তা পার হচ্ছে, কতটুকু দেখা যাচ্ছে যে এর মধ্যে যাওয়ার পথে আমরা কাপ্তাই মাছ বাজারে ঢুকলাম। কাপ্তাই লেকের মাছ এগুলা, কাপ্তাই লেকের মাছ কিন্তু অনেক মজার এবং সস্তায় পাওয়া যায়, কিন্তু তখনও মাছ উঠেনি পুরোপুরি, হালকা উঠেছে, এটা দেখে চলে আসলাম, মাছ কিনতে পারি নাই। তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সন্ধ্যা হয়ে গেছে, করতে করতে কিন্তু 4টা 4:30 অলরেডি বেজে গেছে। আমরা এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এই যে সেই আমার পছন্দের স্টিল ব্রিজ, এই ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগে। ওয়ান ওয়ে, একটা গাড়ি যখন চলে আরেকটা গাড়ি তখন পাশে অপেক্ষা করে। তো আমরা এভাবে করেই আজকে সারা দিন পার করে দিলাম। বাসায় এসে একটু খাওয়া দাওয়া করতে না করতে আমাদের আবার রাতের 8টা বেজে গেল। আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কুমিল্লা চলে আসলাম। কুমিল্লা হোটেল প্যারাডাইসে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে, যেহেতু আমরা অ্যাসালমে এসেছি। অ্যাসালমটার এক একটা হোটেলের সাথে এক একটা গাড়ির কন্ট্যাক্ট থাকে, তো আমরা সেখানে নামলাম। শীত তেমন একটা ছিল না, ভয় পেয়েছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে শীতের রাতে জার্নি করব, আমার বোনরা বেশি ভয় পাইছিল, তো আসলে ওরকম কোনো ঠান্ডা পড়ে নাই। তারপরে আমরা হোটেলের মধ্যে ঢুকে গেলাম। এখানে ঢুকে আমরা একটু ফ্রেশ হয়ে নিব। আর আরেকটা কথা বলে দিই, ইনফরমেশনমূলক একটা কথা হচ্ছে, আপনারা যখন যাত্রাপথে এইসব হোটেলের আচার বা মিষ্টি বা দই এই কোনো কিছু এখান থেকে কিনবেন না। যদি খেতে ইচ্ছা হয় বসে খেয়ে নেবেন, কিন্তু কিনে নিয়ে যাবেন না, বেশিরভাগই নষ্ট পড়ে। আর আমার মা আমাদের জন্য গরুর তেহারি রান্না করে দিয়েছিল। আমরা সবসময় যখন বাসা থেকে আসি কখনোই আমরা হোটেলের খাবার খাই না, সবসময় আমার মা আমাদের জন্য বিরিয়ানি, তেহারি, কাবাব তৈরি করে দেয়। তো আমরা সবাই যতটুকু হালকা পাতলা খেয়েছিলাম, খেয়ে একটু দই টই খেয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই ছিল আমাদের সারাদিনের জার্নি।